জয় হিন্দ ফ্রেন্ড। আজকে আমরা ক্লাস নবম শ্রেণীর আধুনিক ইতিহাস ও পরিবেশ চর্চার প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগে কিছু ভিডিও আমরা আপলোড করেছি এবং প্রথম অধ্যায়ের আগে কর্মসূচিতে যেগুলো ছিল 2-4টে ভিডিও আপলোড হয়েছে। এবার প্রথম অধ্যায়ে কি বলেছে? প্রথম অধ্যায়ে বলা হয়েছে যে ফরাসি বিপ্লব। তাহলে ফরাসি বিপ্লব এর মানে কি? ফরাসিটা কি কি বলেছে? ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। ফরাসি বিপ্লব একটা হচ্ছে যে বড় একটা টপিক। বইয়ে কি করেছে যে টেক্সট বইয়ে ছোট ছোট ভাগে ভাগ করে দিচ্ছে। যেমন প্রথমটায় দিয়েছে রাজনৈতিক কারাগার হিসেবে ফ্রান্স, দ্বিতীয় টপিক দিয়েছে যে ভ্রান্ত অর্থনৈতিক জাদুকর হিসেবে ফ্রান্স, তৃতীয় টপিকে দিয়েছে কবরস্থান সংক্ষিপ্ত পরিচয়। তাহলে এই সব ছোট ছোট টপিক নিয়ে একটা একটা ভিডিও আমরা আপলোড দেব। তাহলে প্রথম ক্লাসে আমরা জানবো যে রাজনৈতিক কারাগার হিসাবে ফ্রান্স। আমি ফ্রান্স ফ্রান্স হচ্ছে একটা দেশ, সেই দেশকে বলছি আমরা রাজনৈতিক কারাগার। এই দেশটা হচ্ছে যে রাজনৈতিক কারাগার। তাহলে এই রাজনৈতিক কারাগার নামটা কে দিল? তোমার টেক্সট বইয়ের মধ্যে লেখা আছে। তুমি যদি পড়ার সময় টেক্সট বইটা খুলে দেখো তাহলে আন্ডারলাইন করতে তোমার সুবিধা হবে। আমি টেক্সট বই ছাড়া বাইরের কোনো কথা বা বাইরের কোনো এক্সট্রা কোনো কিছু অল্প বলবো, এরকম গল্প ছাড়া। যেমন হচ্ছে যে বলেছে যে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার, পলিটিক্যাল প্রিজন। তাহলে এটা বলার মানে কি? কোনো তো একটা কিছু মানে থাকবে। তাহলে এটা মন্তব্য কে করেছে? জর্জ লেভেভর। বাংলা ইংরেজি পাশে দেওয়া আছে। এবং ইনি ছিলেন প্রখ্যাত একজন দার্শনিক। মানে এরা একটু চিন্তা ভাবনায় কোনো কিছুকে মত দেওয়ার আগে 100 বার ভাবে তারপরে কিন্তু এরা মত দেয়। তাহলে নিশ্চয়ই নির্দেশ দিয়েছে মানে রাজনৈতিক কারাগার বলছে মানে কোনো একটা কারণ হবে। এরপরে চলে যাই আমরা। এবং কবি নাট্যকার ভলতেয়ার একই কথা বলেছেন। কি কথা বলেছেন? একই কথা বলেছেন। তার বিতর্কিত ফিলোজফিক্যাল ডিকশনারি একটা বই গ্রন্থ প্রকাশিত হয় 1764 খ্রিস্টাব্দে এবং তার মত সেখানে প্রকাশ করেছিল। এবার আমরা মেন পড়তে টপিক শুরু করি। তাহলে রাজনৈতিক কারাগারে মেন হচ্ছে মুখ্য ভূমিকা পালন করেছিল কিছু ধর্মিক। যেমন ধর্মীকে কি করে? উল্টো পাল্টা আজে বাজে মানে মানুষকে বিশ্বাস করতে বাধ্য করে যে এটা তোমাকে মানতেই হবে, না মানলে তুমি মানে নরকে যাবে, স্বর্গে যেতে পারবে না। সেরকম কিছু ধর্ম এসেছিল। যেমন হচ্ছিল কি ক্যাথলিক ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ভণ্ড যাজক। তাহলে কি কি ধর্ম ছিল? একটি ছিল, 1 নম্বরে ছিল ক্যাথলিক খ্রিস্টান, তারপরে ছিল যে ভণ্ড যাজক। এরা কি করছিল? যে মানুষের ব্রেনের মধ্যে চলাচল কোনো কিছু কথা বলছিল সেটা ভ্রান্ত করে দিচ্ছিল, না শুতে দিচ্ছিল না জাগতে দিচ্ছিল। এরা ফ্রান্সকে একবারে বরবাদ করে দিয়েছিল এক কথায়। দ্বিতীয়ত কি বলছে? যে প্রভাবে রাজনৈতিক কারাগার হয়ে উঠেছিল। এক্ষেত্রে পার্লামেন্টের ভূমিকা কিছু ছিল এবং আকারে বহু মানুষ রাজনৈতিক কি হয় এর সম্বন্ধে রাজনৈতিক অস্বীকার হয়, কিছু মানে অস্বীকার বলতে রাজনৈতিক স্বাধীনতা হারায় এবং মানে সাম্য হারায়, নিজের আত্মসম্মান সব হারিয়ে ফেলে। বইয়ে সেটাই বলছে। এবং সবাইকে কারাগারে এবং নিরপেক্ষভাবে ভরে দিচ্ছিল। এবং ভলতেয়ার বলে যে চারিদিকে বিপ্লবের বীজ ছড়িয়ে রয়েছে, তা একদিন মানুষের জীবনে ভাগ্য ফেরাবে। এবং তারপরে কি বলছে? যে ফ্রান্স যে রাজনৈতিক কারাগারে পরিণত হয়েছিল তার কিছু কারণ আমরা দেখব। তাহলে আমরা পড়ি কিন্তু পড়ার পর বুঝতে পারি না যে আমরা টেক্সট বইয়ে কি পড়ছি। তাহলে তারপরে কি বলছে? 1 নম্বর, প্রথমত আমি ছোট ছোট টপিক করে লিখবো। 1 নম্বর হচ্ছে যে ফ্রান্সে যে রাজবংশ ছিল তাকে বলছি আমরা বুর্বো রাজবংশ। কি? বুর্বো রাজবংশ। এই বুর্ব রাজবংশ কি করে? যে একটি অসন্তুষ্ট বা মানে মানুষকে অত্যাচারকারী একটা বংশ ছিল। দেখো না, দেখো তোমার বাড়ির আশেপাশে কোনো একটা বংশ মাতাল, তারপরে বংশে মাতাল ওরা।
কেউ দেখবে তোমার বাড়ির আশেপাশে জায়গা জমি বিক্রি করে রেখেছে, মানে ওর বাপ দাদা জায়গা জমি বিক্রি করে আছে, ও জায়গা জমি বিক্রি করে খাবে, তারপরে জায়গা জমি বিক্রি করে খাবে। এরকম বংশধর ছিল এরা। এর বাপ দাদা মানুষকে অত্যাচার করেছে, এরাও অত্যাচার করেছে, এর পরেও যারা আসছে তারাও কিন্তু অত্যাচার, মানে এক কথায় পূর্ব বংশের রাজারা সব ছিল অত্যাচারী রাজা। কি ছিল? অত্যাচারী রাজা। এবং তারপর দ্বিতীয় নম্বরে আমি চলে আসি, 2 নম্বর পয়েন্টে চলে আসি। 2 নম্বর পয়েন্টে বলছে যে হচ্ছে রাজা চতুর্দশ। রাজা চতুর্দশ। রাজা চতুর্দশ একবারে নিষ্ঠুর, মানে নিজেকে এমন মনে করতো যে প্রধান, মানে এর বাইরে কিছু হবে না, ও যেটা বলে দেবে সেটাই। এর একটাই স্টেটমেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ, আমি রাষ্ট্র। কি? আমি রাষ্ট্র। আমি লিখছি এর কি, আমি ময়াসই হসই, আমি রাষ্ট্র। আমি রাষ্ট্র কে বলেছিল? রাজা চতুর্দশ। আমি রাষ্ট্র বলার কারণ হচ্ছে যে ও যা বলবে রাষ্ট্রতে তাই চলবে। আমি যদি বলে, ও যদি বলে এখন রাত, দিনকে যদি রাত বলে তোমাকে মেনে নিতে হবে, রাতকে দিন বলে তোমাকে মেনে নিতে হবে। তুমি যদি কোনো অন্যায় করো বা অন্যায় নাও করো, তোমাকে যদি আদেশ দেয়, বিচার করে, তোমাকে মেনে নিতে হবে। ও যা বলবে তাই, আমি রাষ্ট্র বলেছে। তারপরে এবং কি বলছে, আই অ্যাম দ্য স্টেট। এবং তিনি কি করেছিল এরপরে, এক থাকে আইন বিভাগ, আইন, এক থাকে শাসন, আর এক থাকে বিচার। এই তিনটি কিন্তু এর নিজের হাতে রেখেছিল, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, এই তিনটি বিভাগই কিন্তু এর হাতে ছিল। নিজের ইচ্ছা মতো আইন তৈরি করতো, শাসন নিজের মতন করতো, বিচার নিজের মতন করে দিত। তার জন্যই বলছো আমি রাষ্ট্র। তারপরে চলে আসি যে 3 নম্বর পয়েন্টে। 3 নম্বর হচ্ছে যে 3 নম্বরে চলে আসি যে ষড়শলুই। ষড়শলুই, তোমরা বলবে যে দাদা লুই লুই কেন হচ্ছে? চতুর্দশ লুই, ষোড়শ লুই, এদের রাজবংশ নয় এরকম, মানে পঞ্চদশ লুই, মানে 13দশ লুই, 14দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, শতদশ লুই, মানে এরকমভাবে লুই লুই ভাবে চলে গেছে এরা। তার জন্য এদেরকে মানে একটি মানে নামকরণ হয়ে গেছে, মানে 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর একটা বংশধর। তাহলে ষোড়শ লুই ই আবার আরো মহান ব্যক্তি। কিরকম মহান ব্যক্তি, কি বলছে দেখো। সরস্বতী বলেন, আমার ইচ্ছায় আইন। কি বলছে? আমার ইচ্ছায় আইন, আমি যেটা করব, যেটা বলবো, যেটা তুমি শুনবে সেটাই আইন। আমি যদি বলি, যদি কালকে থেকে সবাই সকালে উঠে মাঠে যাবে, তো ওইটাই আইন। বুঝতে পারলাম? কালকে যদি বলে রাত্রেবেলায় সবাইকে দৌড়াতে হবে, ওইটাই আইন। এই যেটা বলবে সেটাই আইন, মানে পাগলের মতো আইন তৈরি করে। এবং রাজার বিরুদ্ধে কথা বললে তার কারাগার ঠাঁই। যেমন আজকের দিনে যদি আমরা কোনো মুখ্যমন্ত্রী হোক বা ছোটোখাটো এমএলএ ব্যাপারে আমরা কোনো একটা কথা বলি না, তো ওরা আমাদেরকে কী করবে, তুলে নিয়ে জেলে ভরে দেবে। মানে আমি যদি বলি যে এই এমএলএটা চোর, চুরি করেছে, গরু চুরি করেছে, তো কি করবে, আমাকে নিয়ে জেলে ভরে দেবে। ঠিক একই রকমই আমি যেমন কোনো এমএলএকে এখন চোর বলতে পারবো না বা কোনো দোষী বলতে পারবো না, ঠিক তখনকার দিনে কোনো রাজাকে, মানে তার প্রজারা কোনো কিছু আইন অমান্য করা কথা বলতে পারতো না। তোমার চোখের সামনে দেখো, তুমি যদি মুখ্যমন্ত্রীকে বলি যে চোর, তার পরের দিন ওর কিছু ছেলেফেলে আমার বাড়িতে চলে আসবে, নিয়ে বলবে যে তুমি কেন চোর বলেছো, কারণ দেখাও। সেরকমই। তাহলে এটা বহু আগে থেকেই চলে আসছে। ইতিহাস সবসময় কি পুরনো জিনিসকে শিখায়, কখন কাকে চোর বলতে হবে। আমি বাড়িতে আমি বন্ধুর সামনে বলছি মুখ্যমন্ত্রী চোর, এটাকে তো আমি ক্যামেরার সামনে বলতে পারবো না যে ক্যামেরা মুখ্যমন্ত্রী চোর। তুমি বলতে পারো, আমি তোমাকে ক্লাস করাচ্ছি, এক্ষেত্রে বলতে পারি, আমার কিছু ছাড় আছে তোমাকে বোঝানোর জন্য। তারপরে চলে এলাম যে চতুর্দশ লুই। 3 নম্বর পয়েন্টে বুঝতে পারলাম এই কি বলছে। 3 নম্বর ষোড়শ লুই বলছে যে আমার ইচ্ছায় আইন। ইচ্ছায় আইন। এরপরে
4 নম্বরে চলে আসি। 4 নম্বরে হচ্ছে যে অভিজাত। অভিজাত হচ্ছে যে রাজ্যসভার কর্মচারীরা। রাজ্যসভার কি কর্মচারীরা, এরা অভিজাত শ্রেণীরা বলছে যে রাজ্যসভার কর্মচারীদের অত্যাচার এবং উৎপীড়নের প্রজাদের জীবন একবারে গুষ্ঠগত হয়ে পড়ে এবং ওই সময় রাজার ভবিষ্যৎবাণী ছিল আমার মৃত্যুর পর ফ্রান্সের প্রলয় নামবে। প্রলয় নামবে মানে হচ্ছে যে কোনো কিছু বিশাল পরিবর্তন হবে, যুগ যুগান্তরভাবে যেটা চলে আসছে সেটা পরিবর্তন হবে। এবং 4 নম্বর পয়েন্টে ওটাই বলছে। এবং যে অভিজাত শ্রেণীরা ছিল রাজার কর্মচারীরা, তারা সমাজকে কি করত? অত্যাচার করত। অত্যাচার করা মানে কেমন? যেমন ধরো আজকের দিনে অত্যাচার হচ্ছে। আজকে যেমন মুখ্যমন্ত্রীর কর্মচারী কারা? এমএলএর কর্মচারী কারা? এদের কর্মচারী হচ্ছে যারা এসডিও, বিডিও, এদের প্রশাসনে হচ্ছে। তুমি যদি যাও কৃষি বিভাগে যাও, যদি তুমি কোনো কিছু এর কাজ মানে ওয়ার্কার পাবে, মানে কোনো অফিসার পাবে। তুমি যদি জমি রেজিস্ট্রি করতে যাও, তো এখানটায় কোনো কিছু একটা তোমাকে বলে যে রেকর্ড করতে হবে, এখানটায় কোনো অফিসার পাবে। এই সব অফিসাররা হচ্ছে এই অভিজাত। তখনকার দিনে এই অভিজাতরা ছিল চোর ডাকাত। তো আজকের অফিসাররাও সেরকম চোর ডাকাত। তুমি যদি আজকে কোনো রেজিস্ট্রি করতে যাও কোনো খাত মানে জমি, তুমি জেনে দেখো সব ঠিক নিয়ে যাবে তুমি, তা বলে তোমার ভুল আছে। কিসের জন্য? টাকা লাগবে। ঠিক এরাও একই রকমভাবে মানুষের কাছে জোর জবরদস্তি টাকা নিত। টাকা নেওয়ার পর ওর কাজ করতো না, মানুষকে অত্যাচারেও একে রূপে পরিণত হতো। তো বুঝতে পারলাম। তারপরে হচ্ছে যে 5 নম্বরে বলছে যে 5 নম্বরে বলছে পার্লামেন্টের অভিজাত সম্পাদক ছাড়া রাজার অভিমত গ্রহণ হতো না। একটা ছিল পার্লামেন্ট। ধরো এখানটায় পার্লামেন্ট মানে যেমন আমরা ভারতের পার্লামেন্ট আছে, ভারতের পার্লামেন্টে বা আমাদের যে রাজ্য স্টেট আছে সেখানটারও পার্লামেন্ট আছে। একে বলি আমরা বিধানসভা বলি, বিধান পরিষদ বলি বা রাজ্যসভা বলি। এগুলো হচ্ছে একটা সংসদ। এই যেমন সংসদ থাকতো, এখানটায় কোনো মানে এই অভিজাত শ্রেণী ছাড়া কোনো সাধারণ মানুষের কোনো কথা শুনতো না। এর কারণ হচ্ছে যে সব কথা শুনে এর সমাধান করতে পারবে না, আর তার চেয়ে বড় উপায় হচ্ছে যে এদের কথাই শুনবো না। যেমন আজকের দিনে যদি মনে করো, যদি মুখ্যমন্ত্রী আমাদের সবার কথা যদি শুনে, চাকরি নাই দেশে, ঘরে খেতে নাই, থাকতে বাড়ি নাই, পড়ালেখি জামা প্যান্ট নাই, তো মুখ্যমন্ত্রী কি করবে? সব দিব? মুখ্যমন্ত্রী নিজেই ভিখারি হয়ে যাবে। তার জন্য এদের কথাই শুনবো না। কি বলবো? এদের কথাই শুনবো না। যা বলছে চুপচাপ হুঁ হাঁ দি এড়িয়ে চলো। যাকে পারবো দিব, তাকে দিব না। ঠিক একই রকম এই বলছে আমি কোনো কথাই শুনবো না। ওই অভিজাতকে জিজ্ঞাসা করছে সব ঠিক আছে? ওকে, সব ঠিক আছে, সেটাই বলছে। এবার পার্লামেন্টে তারপরে কি বলছে? মানুষ সাম্য, মৈত্র, স্বাধীনতার অধিকার হারিয়ে অসহায় হয়, পশুর মতো দিন যাপন করে। মানে পশুর মতো যেরকম রাস্তায় ঘুরে বেড়ায় সেরকম দিন যাপন করে। তোমাকে বলছে যদি মুখ্যমন্ত্রী যদি কথা না শুনে বা প্রধানমন্ত্রী কথা না শুনে, তা আমাকেও ঠিক পশুর মতো জীবনযাপন পালন করতে হবে, যেখানে এমন থাকতে হবে, খেতে হবে, উঠতে হবে, বসতে হবে, রাস্তায় শুতে হবে। যে আসবে গাড়ি চাপাই দিয়ে চলে যাবে, ডেট শেষ, আমি আর আমার চাহিদাও মিটিয়ে গেল। এটা তো হচ্ছে রিয়েল। সেটাই হচ্ছে বলতে চাইছে। যদি তুমি এদেরকে কোশ্চেন করো, তোমার এই অভিজাত শ্রেণীদেরকে যদি কোনো নালিশ করো, তোমার স্বাধীনতা ছেড়ে নেবে, তোমার এখানে মানে গ্রহণযোগ্য বৈষম্যতা, তোমার মানে যত রকমের তোমার অধিকার থাকে সবকে খারিজ করে দেবে, দেশ থেকে বার করে দেবে, বা তোমাকে আতঙ্কবাদী ঘোষণা করে দেবে, এদের বিপক্ষে একটা কথা বলতে গেলে। বুঝতে পারলাম? তাহলে সেটাই বলতে চাইছে। এবং এর বেশি কোনো কিছু যদি বলতাম তাহলে এদেরকে অভিজাত শ্রেণীদেরকে যদি বেশি কথা বা বেশি কোনো অধিকার যদি মানে চাইতে যেত, তাদেরকে কারাগারে ভরে দিত। কারাগারে ভরে দিলে তো বন্দি থেকে যাবে, ও সারা জীবন বন্দি থাকবে। তারপরে এবার 6 নম্বর পয়েন্টে আমরা আসি। 6 নম্বর পয়েন্টে কি বলছে? 6 নম্বর পয়েন্টে বলছে যে দুর্নীতিগ্রস্ত। তুমি আজকের দিনে তুমি দেখাও যে ভারতের কোন ডিপার্টমেন্ট দুর্নীতিগ্রস্ত নাই? শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পুলিশ, যে কোনো বিভাগ, পুলিশ মন্ত্রী হোক, যে কোনো মিনিস্ট্রি হোক,
দুর্নীতিগ্রস্ত নয়। প্রত্যেকটা মন্ত্রী হচ্ছে যে দুর্নীতিগ্রস্তই ঢুকে আছে। আর এই ব্যক্তিরা দুর্নীতিগ্রস্ত মানে বলছে সাধারণ মানুষরা হচ্ছে সব দুর্নীতিগ্রস্ত, সেটাই বইয়ে বলছে। কি বলছে যে দুর্নীতিগ্রস্ত বিচারকরা আসলে বংশানুক্রমিক অভিজাত শ্রেণী। এরা মানে দুর্নীতিগ্রস্ত চাকরি করে তো এরা বংশকর্মে, এই বংশকর্মে আমি লিখে দিচ্ছি বংশকর্মে এরা হচ্ছে যে দুর্নীতিগ্রস্ত, সেটাই বলছে এখানটায়। এবং তারা পঞ্চদশ লুইয়ের রাজত্ব করে। এখানে আমরা দেখলাম যে 14দশ লুই আর 16দশ লুই, মিডলে পঞ্চদশ লুই বাদ গেছে। তো পঞ্চদশ লুই পরের চ্যাপ্টারে আছে, আর পুরো একটা ডিটেলস আছে, তার জন্য এখানে অত দেয়নি। পঞ্চদশ লুইয়ের আমলে প্রায় 1.5 লক্ষ, কত 1.5 লক্ষ রাজা এবং রাজত্বকালে 1.5 লক্ষ, এবং রাজা ষোড়শ লুইয়ের শাসনকালে 14,000 রাজকরণীয় নির্দেশনামায় কি বলছে লেটার্স ডি কোটাস নামে গ্রেপ্তারি পরোয়ানা প্রয়োগ করা হয়। এদেরকে বিনা বিচারে নাগরিকদের কারাবদ্ধ করে রাখে। মানে একটা কারাগার, মানে যে ষোড়শ লুইয়ের আমলে কত হলো 1.5 লাখ, আর না পঞ্চদশ লুইয়ের আমলে হলো 1.5 লাখ, আর ষোড়শ লুইয়ের প্রায় 15,000, 1,65,000 মানুষকে কারাগারে ভর্তি যদি করে দেওয়া হয় একটা দেশের, এই দেশের যদি 1,65,000, 1,65,000 মানুষকে যদি জনসংখ্যা, তখন তো এত জনসংখ্যা ছিল না, যদি যে মানে অভিজাত শ্রেণী ও মানে সব থেকে বেশি নিচু শ্রেণীর মানুষ ছিল, এরকে 1,65,000কে যদি কারাগারে ভর্তি করে দেওয়া হয় তো কারাগার ভর্তি হয়ে যাবে। এর কারাগার যখন ভর্তি হয়ে যাবে তখন কারাগারটা ভেঙে দিবে এক টাইমে। ওরা এত 1,65,000 লোককে যদি রাখতে চায় তার ম্যাক্সিমাম 1 লাখ আমার সেনা হওয়া দরকার। বেড়ায় বেড়ায় বসাতে হবে, হাড়ে হাড়ে বেড়াতে হবে, তবে ঠিক হবে। তাহলে এরা কি করলো যে সবাইকে কারাগারে ভর্তি করে দিলে। তো তার নাম হলো লেটার ডি কোটাস নামে গ্রেপ্তারি হয়েছিল। কি নামে গ্রেপ্তারি হয়েছিল? লেটার্স ডি কোটাস। তাহলে আমরা প্রথম যে টপিকটা দিয়েছিল রাজনৈতিক কারাগার আমরা কমপ্লিট করলাম। এবার নেক্সট টপিকে দেখব যে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর হিসাবে ফ্রান্স। বুঝতে পারলাম? জয় হিন্দ। নেক্সট ভিডিওতে দেখা হবে আবার।